2025 সাল তো বটেই, 26-এর এই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সবচেয়ে উচ্চারিত নাম ওসমান হাদি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের সঙ্গ ছাড়ছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। একটা কথা আছে যে জাহাজ ডুবলে ইঁদুর আগেই পালিয়ে যায়, ইঁদুর বুঝতে পারে, যার কারণে সেই ডুবন্ত জাহাজ থেকে বাঁচার জন্য ইঁদুর কিন্তু আগেই লাফ দিয়ে বাঁচে। আজকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তেমনটাই দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অদ্ভুত মোড়। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যখন তাদের মেয়াদের একদম শেষ প্রান্তে, ঠিক 3 দিন পরে যখন নির্বাচন হতে যাচ্ছে, তখন শুরু হয়েছে এক নাটকীয় ইউটার্ন। যে বদিউল আলম মজুমদার ডক্টর ইউনূসের নির্বাচন কমিশন সংস্কারের প্রধান ছিলেন, যে দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের শ্বেতপত্র কমিটির নেতৃত্ব দিলেন, আর যে মাহফুজ আনাম কলমের জোরে সরকারের ঢাল হয়ে দাঁড়িয়েছেন, আজ তাদের কণ্ঠস্বর কেন ভিন্ন? তারা কি সত্যিই জনগণের কথা বলছেন, নাকি ডুবন্ত জাহাজ থেকে নিজেদের বাঁচাতে আগে ভাগেই ঝাঁপ দিচ্ছেন? প্রথমে আসা যাক বদিউল আলম মজুমদারের কথায়। বদিউল আলম মজুমদার এক বক্তব্যে বলেছেন যে দায়িত্ব পালন করেছি, কিন্তু সরকারের অংশ ছিলাম না। বদিউল আলম মজুমদার এখন বলছেন তিনি সরকারের অংশ ছিলেন না, অথচ তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে, নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে মাসের পর মাস কাজ করে গেছেন। জনগণের প্রশ্ন, তাহলে কি আপনি শুধু সুযোগ সুবিধা আর ক্ষমতার মধু খেয়েছেন কিন্তু দায়ভার নিতে নারাজ? যখন দেখছেন 3 দিন পর ক্ষমতার পালাবদল হবে, তখন নিজেকে নিরপেক্ষ প্রমাণ করার এই চেষ্টা কি স্রেফ নিরাপদ প্রস্থানের কৌশল? সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন ডক্টর ইউনূসের কথার সাথে কাজের মিল নেই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শুরু থেকেই ডক্টর ইউনূসের বড় সমর্থক ছিলেন। আজ হঠাৎ কেন তিনি বলছেন প্রধান উপদেষ্টার কথার সাথে কাজের কোনো মিল নেই? অর্থনীতি কি তবে সত্যিই তলানিতে? সরকারের শ্বেতপত্র তৈরি করে এখন কেন তিনি দায় ঝেড়ে ফেলতে চাইছেন? এটি কি আগাম বুঝে নেওয়া যে পরবর্তী সরকারের কাছে তাকে জবাবদিহি করতে হতে পারে? এবার আসা যাক মাহফুজ আনামের কথায়। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তিনি বলছেন বেঁচে থাকা মুশকিল। সবচেয়ে চমকপ্রদ মন্তব্য এই ডেইলি স্টার সম্পাদকের। মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকায় মুশকিল। অথচ এই সরকারকে শুরু থেকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তারা প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। হঠাৎ এই আর্তনাদ কি সত্যি স্বাধীনতার অভাব, নাকি হবু সরকারের সাথে সখ্য গড়ার কোনো নতুন স্ট্যান্ড? এই মাহফুজ আনামরা কিংবা মতিউর রহমানরা বাংলাদেশের যদি স্বাধীনতা বিরোধী বলেন তাহলেও ভুল হবে না। আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় মাহফুজ আনাম কোথায় ছিলেন? তিনি কি মুক্তিযুদ্ধে গেছেন, নাকি লুকিয়ে পালিয়েছিলেন? মতিউর রহমান কোথায় ছিলেন? প্রথম আলোর মতিউর রহমানের কথা বলছি, কিংবা মানব জমিনের মতিউর রহমান চৌধুরীর কথা বলছি। তাদের তো মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযোদ্ধা করবার মতো বয়স ছিল, কিন্তু তারা কোথায় ছিলেন? তারা, আমরা বিগত সময়ে দেখেছি আওয়ামী লীগের ভুল ভ্রান্তি আছে, এটি বারবার বলছি। যত দোষ আওয়ামী লীগের, এই স্ট্যান্ডে তারা আজীবন চলেছেন। যত দোষ স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের। আমরা সংশোধনের কথা বলতে পারি, আওয়ামী লীগ সংশোধন হোক, ভালোভাবে চলুক, সঠিক পথে চলুক, কিন্তু এই মতিউর রহমান চৌধুরী, এই মাহফুজ আনামরা কিন্তু আজীবন আওয়ামী বিরোধী ছিলেন, যার পরিণতি 24 পরবর্তী আজকে ধ্বংসস্তূপের বাংলাদেশ। আমরা যে আলাপটিতে ছিলাম, বিশ্লেষকরা বলছেন এর পেছনে মূলত 3টি কারণ থাকতে পারে। সেফ প্যাসেজ এর প্রধানতম কারণ হতে পারে নির্বাচন পরবর্তী নতুন সরকার যদি ইউনূস সরকারের আমলের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে, তবে এই ব্যক্তিরা নিজেদের ভিকটিম বা বিদ্রোহী হিসেবে উপস্থাপন করে আইনি ঝামেলা থেকে বাঁচতে চাইছেন।
2 নম্বরে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সমীকরণ। 3 দিন পর যারা ক্ষমতায় আসতে পারে তাদের কাছে বার্তা দেওয়া, দেখুন আমরা সরকারের সাথে থাকলেও তাদের সব কাজে একমত ছিলাম না। 3 নম্বরে বিশ্লেষকরা বলছেন যে ব্যর্থতার দায় এড়ানো, অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা তৈরি হয়েছে তার দায় যেন তাদের উপর না পড়ে, তাই আগেভাগেই সরকারের সমালোচনা শুরু করেছেন। দেশের মানুষ আজ দেখছে বিপদের সময় কারা পাশে থাকে আর কারা নিরাপদ দূরত্ব বজায় রাখে। ডক্টর ইউনূস সরকারের এই গুরুত্বপূর্ণ 3 স্তম্ভের হঠাৎ এমন সুর পরিবর্তন সাধারণ মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে গতকাল থেকে বেশ আলোচনা হচ্ছে। দেশ ধ্বংসের পথে কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এই 3 ব্যক্তির সুর পাল্টানো যে কেবল নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা তা দিবালোকের মতো স্পষ্ট। আপনার কি মনে হয়, তারা কি দেশপ্রেম থেকে বলছেন নাকি বিদায়ী বেলায় নিজেদের নিরাপদ রাখতেই এই কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। 2025 সাল তো বটেই, 26 এই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সবচেয়ে উচ্চারিত নাম ওসমান হাদি। এত ইস্যু আসছে যাচ্ছে, কিন্তু হাদি ইস্যু যেন চিরজীবন্ত। মানুষ ভালোবেসেছে, মানুষ শোক করেছে হাদির মৃত্যুতে। অনেকে বলেন হাদির যা জনপ্রিয়তা ছিল তাতে নির্বাচনে শেষমেশ জিতেও যেতে পারতেন তিনি। নির্বাচনের রংটাও হয়তো হতে পারত অন্যরকম, কিন্তু সেসব থেমে গেল হাদির মৃত্যুতে। তবে নির্বাচনের ঠিক 5 দিন আগে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ঝড় উঠেছে হাদিকে নিয়ে। প্রশ্ন উঠেছে, হাদিকে মেরে আসলে লাভটা কার হলো? অনেকে তো সরাসরি বলছেন রাষ্ট্রের কিছু অংশ জড়িত এই হত্যার পেছনে। হাদি হত্যার বিচারের দাবিতে গত শুক্রবার আবারও উত্তাল হয়ে ওঠে দেশ। ঢাকা পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ ও ইনকিলাব মঞ্চের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, আহত হয় অনেকে। কিন্তু প্রশ্ন উঠেছে, নির্বাচনের ঠিক আগে এমন সহিংস পথে কেন গেল বিচার প্রত্যাশীরা? অনেকে সন্দেহের সুরে বলছেন ঘটনার পেছনে আছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। যদিও ইনকিলাব মঞ্চ সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে, বলেছে নির্বাচন সঠিক সময়েই হতে হবে। তবুও আলোচনা থামছে না। এই উত্তাপে ঘি ঢেলে দিয়েছেন ইরফান শেখ নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। হাদিকে নিয়ে তার এক বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাস রীতিমতো তাসের ঘরের মতো অনেক হিসাব উল্টে দিয়েছে। তিনি লেখেন, সম্ভবত এটা আমার লেখা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পোস্ট। পুরো স্ট্যাটাসটি অনেক বড় হওয়ায় সংক্ষেপ করছি। যা হোক, ইরফান লিখেছেন, আওয়ামী লীগের যদি কাউকে গুলি করতে ইচ্ছা করে তবে তালিকায় সবার উপরে থাকার কথা নাহিদ, হাসনাত বা সার্জিসদের, যারা কোনো সেফটি নেট ছাড়াই ঘুরতেন। কিন্তু লীগ তাদের না মেরে জুলাই আন্দোলনের 3rd লেয়ারের কর্মী ওসমান হাদিকে মারল কেন? হাদি মাত্র 1.5 বছরের মধ্যে কোত্থেকে এত কোটি কোটি টাকার আসবাবপত্র আর সংগঠনের অ্যাসেট তৈরি করলেন? হাদির পেছনে নিশ্চয়ই বড় কারো আশীর্বাদ ছিল। হাদি ন্যাশনাল ফিগার ছিলেন না, কিন্তু তাকে সিগমা মেল বানানোর জন্য মিম পেজ আর নিউ মিডিয়াগুলো মরিয়া হয়ে কাজ করেছে। তার পুরো উত্থানটা সুপারগ্লু দিয়ে দাঁড় করানো তাসের ঘরের মতো। ইরফান শেখের মতে সবচেয়ে রহস্যময় হল খুনি ফয়সালের কাছে পাওয়া 218 কোটি টাকার চেক। জুলাইয়ের একজন কর্মীকে মারতে কেউ এত টাকা খরচ করে না। এই কাজ কোনো কাঁচা হাতের নয়। হাদিকে মেরে আওয়ামী লীগের লস হয়েছে, আর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হয়েছে জামায়াত। হাদির কোনো বড় অবদান না থাকলেও তাকে রাতারাতি ন্যাশনাল হিরো বানানো হয়েছে। জাতীয় কবির পাশে কবর খুঁড়ে তাকে দাফন করা হলো। হাদির বড় ভাইকে রাতারাতি ফরেন মিনিস্ট্রির মতো সংবেদনশীল জায়গায় চাকরি দেওয়া হলো। সরকার সব করার পরও কেন ইনকিলাব মঞ্চ এখন যমুনা ঘেরাও করছে? কেন তারা দিল্লিতে বসে থাকা আপার বিচারের বদলে যমুনায় গিয়ে সংঘর্ষ করছে? এটি কি নির্বাচন বানচালের বা রাজনৈতিক ফায়দা লোটার কোনো মেটিকুলাস ডিজাইন? ইরফান শেখের এই ব্যবচ্ছেদ নাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। প্রশ্ন উঠেছে, খুনিরা কেন নাহিদ বা হাসনাতের মতো হেভিওয়েটদের ছেড়ে তুলনামূলক লো প্রোফাইল হাদিকে বেছে নিল? বিশ্লেষকরা বলছেন, হাদিকে মারা মানে কেবল একজন মানুষকে মারা নয়, উদ্দেশ্য ছিল একটি বিশেষ জনতাত্ত্বিক ও আদর্শিক গোষ্ঠীকে খেপিয়ে তোলা। হাদির এই তড়িৎ উত্থান আর এই সুপার গ্লুর যোগানদাতা আসলে কারা? সেই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে
সবার মধ্যে। যা হোক, সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি হলো সেই 218 কোটি টাকার চেক নিয়ে। প্রশ্ন তুলেছেন, জুলাই আন্দোলনের এক কর্মীকে মারার জন্য কেউ কি এত টাকা খরচ করে, নাকি এই চেকগুলো ছিল একটি পরিকল্পিত আলামত যা দিয়ে সরকারের উপরে চাপ সৃষ্টি করা যায়? ইরফান শেখের মতে, হাদিকে হত্যার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী হলো সেই শক্তি যারা হাদির মৃত্যুকে পুঁজি করে 2.5 মাস ধরে রাজপথ গরম করে রেখেছে। হাদি ইস্যু যেভাবে অন্য সব জাতীয় ইস্যুকে ছাপিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তা স্বাভাবিক রাজনৈতিক প্যাটার্নের বাইরে। বিশ্লেষকদের এক পক্ষ মনে করছেন, হাদিকে খুনের মাধ্যমে বর্তমান সরকারকে আরও দীর্ঘায়িত করে নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য অস্থিতিশীলতার বীজ বোনা হয়েছে। এখন প্রশ্ন ওঠে, হাদিকে তাহলে আসলে মারল কারা? খুনি ফয়সাল আওয়ামী লীগের কর্মী এবং সে ভারতে পালিয়েছে, এটা সত্যি। কিন্তু ফয়সালকে কি কেবল আওয়ামী লীগই হায়ার করেছিল, নাকি এর পেছনে এমন কেউ আছে যারা জানতো ফয়সাল ধরা পড়লে দায়টা আওয়ামী লীগের ঘাড়েই চাপবে এবং মাঝখান থেকে ফায়দা লুটবে তৃতীয় পক্ষ? বলা হচ্ছে, সব মিলিয়ে যা ঘটল তা হলো হাদির লাশের উপর দাঁড়িয়ে একটি নির্দিষ্ট আদর্শের প্রসারণ ঘটানো হলো। কবি নজরুলের সমাধিতে হাদিকে দাফন করার মতো ইরেশনাল কাজও যখন সম্ভব হয়, তখন বুঝতে হবে এই প্রজেক্টের পেছনে কতটা শক্তিশালী মাস্টার মাইন্ড কাজ করছে। ইরফানের ভাষায় সবচেয়ে অদ্ভুত বৈপরীত্য হল ইনকিলাব মঞ্চের বর্তমান অবস্থান। হাদি সমর্থিত সরকার ক্ষমতায় থাকার পরেও কেন এই রাজপথের সহিংসতা? সরকার হাদির পরিবারকে 2 কোটি টাকা দিয়েছে আর ভাইকে যুক্তরাজ্যের হাই কমিশনে চাকরি দিয়েছে। এমনকি তদন্তের স্বচ্ছতার জন্য খোদ প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন। যেখানে জাতিসংঘ তদন্তের দায়িত্ব নিচ্ছে, সেখানে নির্বাচনের মাত্র 5 দিন আগে যমুনা ঘেরাও করা কি বিচার চাওয়া, নাকি সরকারের বিদায় বেলায় একটি চরম অরাজকতা তৈরি করা? বিশেষজ্ঞদের মতে, ইনকিলাব মঞ্চ যমুনায় গিয়ে সেই শাহবাগী আমলের ফুটেজ খড়ি আন্দোলন করছে, যেখানে উদ্দেশ্য বিচার নয়, উল্টো পুলিশের সঙ্গে মারামারি করে ভিকটিম সেজে রাজনৈতিক ফায়দা লোটা। যদিও ইনকিলাব মঞ্চ সেটা প্রত্যাখ্যান করেছে, বলেছে আমরা যথাসময়ে নির্বাচনও চাই। যা হোক, সমালোচকরা তাতে থামছেন না, বলছেন খুনি ফয়সাল ভারতে, তাকে ফিরিয়ে আনা যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তা সবাই জানে। তা সত্ত্বেও বিদায়ী সরকারের উপর এমন অসম্ভব চাপ সৃষ্টি করা কি যৌক্তিক, যখন সরকারের মেয়াদ আছে আর মাত্র কয়েকদিন? সন্দেহভাজন অনেকেই কারাগারে থাকা সত্ত্বেও এই সহিংসতা প্রমাণ করে যে হাদি হত্যার বিচার চাওয়াটা এখানে স্রেফ একটা ওসিলা মাত্র। আসল লক্ষ্য হয়তো নির্বাচন বানচাল করা বা আসন্ন সরকারকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মুখে ঠেলে দেয়া। এখন সরকারের আসলে কি করা উচিত? বিশ্লেষকদের মতে, সরকারের উচিত জাতিসংঘের প্রতিনিধি দলের কাছে দ্রুত সব নথিপত্র বুঝিয়ে দিয়ে তদন্তের প্রক্রিয়াটিকে গতিশীল করা। পাশাপাশি 218 কোটি টাকার চেকের প্রকৃত মালিকের নাম জনসম্মুখে প্রকাশ করা জরুরি। এই চেক যদি কোনো সাজানো নাটক হয়, তবে তাও জনগণকে জানানো উচিত। আপনাদের কি মনে হয়, সরকারের কি এই মুহূর্তে কেবল তদন্তে মনোনিবেশ করা উচিত, নাকি রাজপথে এই অরাজকতা ঠেকাতে কঠোর হওয়া দরকার? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর সাধারণ মানুষের এখন কি করা উচিত? আমাদের স্মৃতিশক্তি কি আসলেই গোল্ডফিশের মতো? হুজুগে নামেতে ইরফান শেখের মতো প্রশ্ন তোলা শেখা উচিত কি? হাদির মৃত্যু মর্মান্তিক, কিন্তু সেই মৃত্যুকে পুঁজি করে কি দেশ রণক্ষেত্র হতে পারে? জুলাইয়ের ত্যাগ যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সাউথ ইন্ডিয়ান মুভি মার্কা পলিটিক্সের বলি না হয়। সত্য প্রকাশ হোক, বিচার হোক, কিন্তু তা যেন লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতার নোংরা খেলা না হয়। এটাই প্রেসের প্রত্যাশা।